অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন এবং এই মুহূর্তে শুনছেন ভৌতিকতার 16তম এপিসোড। তো হ্যালো, আমি শুভম আছি আপনাদের সাথে এবং আজকের এপিসোডে একটা রহস্যজনক ভৌতিক ঘটনা রয়েছে। ঘটনা পাঠিয়েছেন শেখ মিরাজ মুর্শিদাবাদ থেকে। ঠিক যেমন করে লিখে পাঠিয়েছেন ঠিক তেমন করে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যালো, আমার নাম শেখ মিরাজ, মুর্শিদাবাদ থেকে আপনার কাছে ঘটনাটি লিখছি। আমি আপনার চ্যানেলের বেশ কয়েকটা ভিডিও দেখেছি। আপনার ভিডিওগুলির উপস্থাপনা ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম আপনার কাছেই এই ঘটনাটা পাঠানো যেতে পারে এবং এই ঘটনাটি যদি শ্রোতাদের ভালো লাগে তাহলে আমার কাছে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা রয়েছে যেগুলো আমি একে একে আপনার কাছে পাঠাবো। আজকে যে ঘটনাটি বলবো সেটি অনেক বছর আগেকার কথা। তখন স্কুল সার্ভিসের পরীক্ষা দিয়ে সদ্য চাকরি পেয়েছি। আমার প্রথম পোস্টিং ছিল দক্ষিণ 24 পরগনার এক প্রত্যন্ত গ্রামে। আদিগঙ্গার পাড়ে সে এক ছোট্ট জনপদ। গ্রামটির নাম ছিল উলুডাঙ্গা। নদীর পাড়ের ওই জায়গাটা আগে নাকি উলুখাগড়ার বন ছিল, তাই ওই গায়ের নাম উলুডাঙ্গা। গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়েরই ঘর ছিল এবং সামাজিক সদ্ভাব ও সম্প্রীতিও বজায় ছিল। গ্রামের এক প্রান্তে নদীর পাড়ে এক প্রাচীন গোরস্থান ছিল। সেখানে সচরাচর কেউ পরিবার পরিজনদের মৃতদেহ কবর দিতে যেত না। গাঁয়ের মাঝে আরেকটি কবরস্থান ছিল। কোনো মুসলিম পরিবারের কেউ মারা গেলে সচরাচর সেই নতুন কবরস্থানটাতেই কবর দেয়া হতো। আমি তখন যুবক, যে কোনো রহস্যের প্রতি আকর্ষণ আবার আমাদের বাঙালিদের রক্তে। তা একদিন বাঁধা বটতলায় চায়ের থেকে গ্রামের মুসলিম কুলের এক বৃদ্ধ মাতব্বর হক চাচাকে একটা বিড়ির প্যাকেট আর একটা পেয়ালা ধুমায়িত চায়ের ঘুষ দিয়ে এটা সেটা গল্প করতে করতে শেষে তাকে প্রশ্নটা করেই ফেললাম, আচ্ছা হক চাচা, আপনি তো গাঁয়ের প্রাচীন লোক, ওই নদীর পাড়ের পুরনো গোরস্থান সম্পর্কে তো অনেক কথাই কানাঘুষো শুনি, তা এগুলো কি সত্যি না সব গাঁজাখুরি? খেয়াল করলাম হক চাচার মুখের ভাব যেন হঠাৎ কেমন বদলে গেল। তার খুদে খুদে চোখ দুটো হঠাৎ যেন বড় মারবেলের আকার ধারণ করল। তার দৃষ্টি স্থিরভাবে এমন করে আমার মুখের উপর নিবন্ধ যেন কোনো কিতাব পাঠ করছে। তারপর তার পরিচিত ফ্যাঁস ফ্যাঁসে হাসি হেসে বলল, গল্প হতে পারে, তবে সব গল্প যে মিছে হয় এ কথা আপনাকে কি কইল মাস্টার মশাই? কিছু গল্প যে বাস্তবের চেয়েও বেশি সত্য হয় গো। ওই যে কি বলে না, গল্প হলেও সত্যি। আমি এবার আরো 2 পেয়ালা চা আর সঙ্গে পটল বিস্কুটের অর্ডার দিয়ে চাচাকে চেপে ধরলাম। দোহাই চাচা, গাঁয়ের অন্য সবার মতো তুমিও পেটের কথা পেটে চেপে যেও না। আজকে তোমাকে ওই গল্পটা পুরো বলতেই হবে। চাচার নজর দেখলাম চায়ের দোকানের দিকে, আর তার দিক থেকে চোখ ফিরিয়েই আবার সেই সিগনেচার ফ্যাস ফ্যাসে হাসি হেসে বলল, কইব মাস্টার, তোমাকে কোন লাগবো, কিন্তু সব গল্পেই একটা স্থান এবং কাল থাকে জানো তো। কালাই আমার ডেরায়। কথা মতন আমি তার পরের দিন সন্ধ্যায় হক চাচার ডেরায় মানে তার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। হক চাচার কাছে আমার ওই পরিত্যক্ত কবরখানার ইতিহাস জানতে চাইবার একটা কারণ ছিল। সে ছিল বুড়ি গঙ্গার পাড়ের ওই প্রাচীন গোরস্থানের জিয়ায়াত। সে সন্ধ্যেবেলায় ওই কবরস্থানের কবরগুলোই বাতি দিত। এটাই নাকি তার কাজ। তার বাড়ি বা বলা ভালো তার কুটির ওই বুড়ি গঙ্গার পাড়ে এবং সেই বিখ্যাত কবরস্থান থেকে মোটামুটি 5-6 শত মিটার দূরে।
আমি যখন স্কুলের কাজকর্ম শেষ করে তার বাড়ি গিয়ে পৌঁছালাম তখন সন্ধ্যা। একে পৌষ মাস, তার উপরে নামলো ঝিরঝিরে বৃষ্টি। অল্প ভিজে গিয়েছিলাম। হক চাচা একটা ঘরের ভিতরে খাটিয়ায় বসে তামাক টানছিল। আমাকে ওই অবস্থায় দেখে চাচা শোষব্যস্ত হয়ে আমার জন্য চা বানিয়ে আনলো। আমি সবে চায়ের কাপে চুমুক লাগাতে শুরু করেছি, ঠিক তখন ফ্যাঁস ফ্যাঁসে গলায় চাচা গল্প বলতে শুরু করলো। ঠিক যেভাবে শুরু করলো আমি ঠিক সেইভাবেই এখানে উপস্থাপন করছি। মাস্টার, চলো তোমাকে আজ এই গাঁয়ের পুরাতন গোরস্থানের গল্প বলবো। তবে এই গল্প আজকের নয়, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। উলুডাঙ্গা গাঁয়ের একদম এক প্রান্তে, গোরস্থানের থেকে কিছুটা দূরেই মাত্র 2খানি মাটির ঘরে নিজের একমাত্র ছেলে সিরাজকে নিয়ে ফাতেমা বিবির সংসার। কুঁড়ের কিছু দূর দিয়েই বুড়িগঙ্গা এঁকে বেঁকে বয়ে গেছে। বর্ষার রাতে যখন ঝরঝর করে আকাশের কালো গহ্বর থেকে অশরীরীদের কান্না ঝরে পড়ে, আর তার সঙ্গে সঙ্গেই প্রেত লোকের প্রহরীর বিজলির চাবুক চলে, সেই অন্ধকারে ঠিক যেন কোনো মায়াল সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলে বুড়িগঙ্গা। বিদ্যুতের ঝলকানিতে তার শরীরের কালো জল যেন সাপের চামড়ার মতো চকচক করে ওঠে। তার সঙ্গে শোনা যায় তার মৃদু গর্জন। সিরাজুলের বড্ড ভয় করে। যখন ভারী বর্ষণ হয় তখন ওই বুড়িগঙ্গা যেন তার আসল মূর্তি ধারণ করে। তার কালো জলরাশি যেন সহস্র দাঁত বের করে কামড়ে কামড়ে গায়ের পাড় ভাঙতে ভাঙতে এগিয়ে আসে। সর্বগ্রাসী তার খিদে। সিরাজের ভারী ভয় হয়। তার মনে হয় কোনোদিন ওই রাক্ষসের নদী তাদের মাটির ঘর দুটোকেও গিলে খেয়ে নেবে। সেদিন খুব জোরে বৃষ্টি হয়। সেদিন রাতে সিরাজুলের ঘুম হয় না। সে বাড়ির উঠানে একটা পাকুড় গাছের ডালে উঠে বসে থাকে। তার মনে হয় কোনো বৃষ্টির রাতে যদি সে ঘুমিয়ে পড়ে তাহলেই সেটা তার জীবনের শেষ ঘুম হবে। অঝোর ধারায় ভিজতে ভিজতে সে বুড়িগঙ্গার গতিবিধির উপর নজর রাখে, আর রাতের আঁধারে নানান রকম আওয়াজ শুনতে পায়। প্রতিবার যখন বিদ্যুতের লম্বা চাবুক আকাশ থেকে নেমে এই মাটির বুকে স্পর্শ করে তখন সিরাজুল একটা বিকট আর্তনাদ শুনতে পায়। তার শরীর যেন তার অজান্তেই কেঁপে কেঁপে ওঠে। আর এমন দিনগুলোতেই কি যেন তাদের বাড়ি আসে। সিরাজ সারাক্ষণ ভয়ার্ত এবং সজাগ দৃষ্টিতে বসে থেকেও তার গতিবিধি কিছুতেই ঠাউর করতে পারে না। সে যে কোথা থেকে হঠাৎ করে উদয় হয়, আকাশ থেকে নিচে নামে, নাকি মাটি খুঁড়ে উঠে আসে, নাকি নদীর পাড়ের আধা ভাঙা আধা পানিতে গজানো উলু খাগড়ার বনের ভিতরে তার বাস, সে কথা আজও অব্দি ঠাউর করতে পারেনি সিরাজ। সে এসে তাদের কোণে দৌড়ে দাঁড়ায় আর এক অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে কিন্তু বজ্রগম্ভীর কণ্ঠে হাঁক পাড়ে, ফাতেমা বিবি, বাসায় আছেন নাহি? তার গলার স্বরে প্রত্যেকবার কেঁপে কেঁপে ওঠে সিরাজ, যদিও সে ভালো করেই জানে যে এরকম গহন বর্ষণের রাতে সেই আসবে, যখন গোটা গায়ের রাস্তায় কোনো জনমনুষ্য তো দূর, একটা কুকুর শিয়াল পর্যন্ত থাকবে না। এমনই রাতে সে আসবে তার আম্মির সঙ্গে দেখা করতে। আম্মি বলেন যে ওই লোকটা নাকি তার চাচা হয়। সিরাজ সে কথা বিশ্বাস করে, কারণ এর আগে সিরাজ আরেকজন লোককেই দেখেছিল যে রাইল চাচার মতো লম্বা। সে ছিল সিরাজের আব্বা। সিরাজের যখন বছর 4 বয়স তখন তিনি মারা যান, কিন্তু সিরাজের মনে তার অবয়ব এখনো স্পষ্ট। তার পিছনে একটা বড় কারণ এও বটে যে এই গায়ে এত বছর পার করেও সিরাজ তার পিতা এবং চাচার মতো এত লম্বা লোক আর একটিও দেখেননি। রাইল চাচা যখন তাদের কুঁড়ের সামনে এসে দাঁড়ায়
তখন তার মাথা ছাদের টালিতে ঠেকে যায়। তারপর বাজখাই গলায় ডাকে, ফাতেমা বিবি বাসায় আছেন নাই? সিরাজুলের মা খুব অসুস্থ। তিনি বেশিরভাগ সময়ই শয্যাশায়ী থাকেন। তিনি একটা ঘরের চৌকির উপরে কোনো রকমে উঠে বসে আওয়াজ দেন, ভাইজান আসেন। তিনি ঘরের ভিতরে ঢুকে যান। সিরাজ আস্তে আস্তে গাছ থেকে নেমে কুড়ের দিকে এগিয়ে যেতে লাগে। সে ঘরের ভিতর থেকে রাইল চাচার হাসির শব্দ শুনতে পায়। সেই হাসির শব্দকে ভাষায় বলে বোঝানো সিরাজের সাধ্যাতীত। জগতের অন্য কোনো শব্দের সঙ্গে সেই শব্দের মিল নেই। কেউ যদি একমাত্র কোনো জঙ্গলে বা কোনো শুনশান প্রান্তরে রাতের বেলায় হাইনার হাসি শুনে থাকেন, তাহলেই ওই হাসির আওয়াজ কিছুটা অনুমান করতে পারবে। ফাতেমা বরাবর রুগ্ন। অন্তত যতদিন সিরাজুল জ্ঞানত অবস্থায় তার আম্মিকে দেখে আসছে, ততদিন তো তাকে সম্পূর্ণ সুস্থ কোনোদিনও দেখেননি। কুড়ের দূরের আড়াল থেকে আম্মি আর চাচার কথাবার্তা শুনছিল সিরাজ। রাজার বেটা তাহলে চাকরির কাজ করবে? তার আম্মি এই কথার উত্তরে খুব ধীরে ধীরে কি বলল সে কথা অবশ্য শুনতে পায়নি সিরাজ। তবে তার উত্তরে রাইল চাচা বলল, বেশ, তবে তাই হোক। তারপর তাকে অবাক করে দিয়ে বলে উঠল, সিরাজুল, ঘরের ভেতরাও বাচ্চা? সে জানতে পারল কি করে যে সিরাজ দূরের বাইরে দাঁড়িয়ে আছে। তারপর যখন ঘরের ভিতরে ঢুকলাম, তখন যে দৃশ্য দেখলাম তা তোমারে ভাষায় বলে ব্যাখ্যা করিতে পারবো না মাস্টার। দেখি যে ঘরের মধ্যে চৌকির উপর মা দাঁড়িয়ে আছে। আমি এতক্ষণ বিনা বাক্যে হক চাচার কথা শুনছিলাম। এবার তাকে একটু থামিয়ে দিয়ে বললাম, কিন্তু আপনি তো বললেন যে আপনার মায়ের শরীর খুবই খারাপ, তাহলে তিনি বিছানার উপরে দাঁড়ালেন কি করে? হক চাচা মানে সিরাজুল হক এবার সোজা আমার চোখের দিকে তাকিয়ে বলল, সেইটাই তো কইতাছি মাস্টার। আমি দেখলাম আমার আম্মি খাটের উপর সাদা চাদরের সারা শরীর ঢেকে দাঁড়িয়ে আছে। তার হাত দুটো উপরে তোলা, চোখের মলি ওপরে ওঠা, ঠিক যেন কোনো কলের পুতুল। কেউ সুতোই বেঁধে দাঁড় করিয়ে রাখছে। কথা তো আম্মি কইতাছে, কিন্তু তার গলার স্বর যেন পিছনের আধারের মধ্যে থেকে আইতাছে। আর সে গলার স্বর অবিকল চাচার মতন। সেই স্বর আমারে কইলা, সিরাজুল, আজ থেকে তোমায় এই উলুখাগির গোরস্থানের জিয়ায়ত নিযুক্ত করা হলো। বলো, তুমি কবুল করো কিনা বলো। আমি কেমনে যেন যন্ত্রের মতো বলে ফেললাম, কবুল। সেই দিন থেকে মাস্টার আমি সাজের বেলায় ওই পুরনো গোরস্থানের সব কবরই বাতি দিই। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথাই শুনিও। আজকের ঘটনাটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনিও যদি আপনার দেখা অথবা শোনা কোনো ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে চান, তাহলে মেল করতে পারেন ভৌতিককথা@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারেন আপনার ঘটনা। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত 10টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং দেখতে থাকবেন ভৌতিক কথার ভৌতিক এপিসোড।